নিয়ে হাত পেতে খেতে হচ্ছে। যাই না, এভাবে এই জীবন দেশটাকে চাই নাই। মানে সাজানো বাগানটা তছনছ করে দিল, সে দেশটাকেই ধ্বংস করে দিল আর কি। এই জীবন আমি চাই নাই। তোমার বাড়ি কোথায়, বাবা মা কোথায়? আমার বাবা, আমার হাজবেন্ডের যেদিন দাফন করেছে একদিন পরে আমার বাবা মারা গেছে। ইস, মানে এই শোকটা নিতে পারে নাই। আমার সব দিকই শেষ, আমার কোনো জায়গায় জায়গা নেই, সব শেষ। আমরা আছি তোমার কাছে, তুমি চিন্তা করো না। তো বাড়ি কোথায়? রাজশাহীতে। কোন জায়গা? রাজশাহী উপজেলা? ওখানে। ইনশাল্লাহ আমি আসলে সব ব্যবস্থা করে দেবো, কোনো চিন্তা করো না। সে আশায় থাকলাম। হ্যাঁ, সবর করো, আল্লাহকে ডাকো, বাচ্চাদের মানুষ করতে হবে তো। কি দিয়ে মানুষ করবো বলেন তো? হাত পেতে? না, হাত পেতে না, নিশ্চয়ই একটা ব্যবস্থা করা হবে। আমার হাজবেন্ড তো আমার ব্যাংকে একটা টাকাও রাখে নাই, 1 টাকাও নাই। আমি শূন্য হাতে পড়ে আছি, 1 টাকাও নাই, সব শেষ। সে 1 টাকাও রেখে যায় নাই। সৎভাবে জীবনযাপন করছে ফ্যামিলিকে দিয়ে, আমি নিঃস্ব। এখন আমি ওদের কেউ হয়ে হয়ে উঠতে পারলাম না, শেষ। তুই ধৈর্য ধরো, দেখি যে আমরা নিশ্চয়ই বেঁচে যখন আসছি একটা বিহিত করবই। তা তো আর চলার জন্য যা তো অত লেখাপড়া জানা মেয়ে, তোমার তার কাজের ব্যবস্থা অবশ্যই হবে। বাচ্চাদের মানুষ করতে হবে, এখন নিজেকে শক্ত করতে হবে। জি, তাহলে আমরা হ্যাঁ, ধন্যবাদ সুলতানা রাজিয়া আপা, ধন্যবাদ মাননীয় নেত্রী। এতক্ষণ শুনলাম গত বছর জুলাই আগস্টে ইউনুসগঞ্জের হাতে খুন হওয়া 4 শহীদ পুলিশ সদস্যের সহধর্মিণীদের কথা। জাতিসংঘ বলেছে অন্তর্বর্তী সরকারের জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে যেসব তথ্য জাতিসংঘের তদন্ত দলের পক্ষ থেকে চাওয়া হয়েছিল সেগুলো সরবরাহ করা হয়নি। আওয়ামী লীগ সমর্থক বা পুলিশ কর্মকর্তাদের উপর প্রতিশোধমূলক সহিংসতার ঘটনার মোট কতজন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সামগ্রিক পরিসংখ্যান প্রকাশ করেনি সরকার। আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ, ধর্মীয় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উপর সংগঠিত অপরাধের দ্রুত ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়, এসব ঘটনায় জড়িত অপরাধীদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। বিচারহীনতা ও প্রতিশোধের চক্র থেকে মুক্তির জন্য জবাবদিহি প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ নিতে হবে। প্রিয় দর্শক এবং আজকের পর্বে অংশগ্রহণকারী আপনাদের উদ্দেশ্যে এখন আবার কথা বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আমি এইমাত্র যাদের সঙ্গে কথা বললাম এবং তাদের যে দুরবস্থার কথা আমি শুনলাম, এটা সত্যি খুব বেদনাদায়ক। এইভাবে নির্মমভাবে হত্যা করা, আর যারা মানুষের নিরাপত্তা দেবে তাদেরকে হত্যা করা, এই পুলিশ হত্যা, এবং তারপরে এই প্রত্যেকটা পরিবার আজকে মহা বিপদে। তারা তো কিভাবে বাঁচবে ভবিষ্যতে? এই বাচ্চাগুলির ভবিষ্যৎটা কি? অথচ এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তো কোনো কিছু করাই হয়নি, উল্টো আরো যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। মানে বিচারহীনতা, এই বিচারহীনতার কালচার থেকে দেশকে বের করে আনতে হবে।
এবং ইনশাল্লাহ এদের বিচার একদিন হবে হবে, এটা আমি বিশ্বাস করি। এইভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এবং এর প্রতিবাদেই আমাদের সংগ্রাম চালাতে হবে। আর এই যে সরকার এই ধরনের মানুষ হত্যা করে এবং হত্যাকারীদের লালন পালন করে এবং জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে দেশটাকে আজকে একেবারে জঙ্গির দেশে পরিণত করেছে, একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। এই পুলিশকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে? এবং এই ইউনূস সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সে দায়বদ্ধ, কাজী একদিন তার বিচারও বাংলাদেশে হবে। এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার বিচার করা হবে ইনশাল্লাহ। এবং আমি একটু বলবো যে আমাদের যারা একটু, আমি জানি আমাদের সবাই খুব কষ্টে আছে, তারপরেও এই পরিবারগুলি, এই বাচ্চাগুলি এবং আরো তো বহু পুলিশ মারা গেছে, তাদের সকলের খোঁজ নেওয়া এবং যখন আমি দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব, আর হত্যাকারীদের বিচারও করবো। বোধহয় ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, সেটাই আমি মনে করি। কাজী আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত, ষড়যন্ত্রের সাথে জড়িত এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তাদের বিচার বাংলা মাটিতে হবে। এবং আগামীকালের যে হরতাল এবং আন্দোলন, সেটাকে সফল করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে এদের বিরুদ্ধে সকলকে এখন সংগ্রাম করতে হবে, যাতে দেশটা এই রাহমুক্ত হতে পারে, বিচারহীনতার কালচার থেকে বেরোয় আসতে পারে, মানবাধিকার লঙ্ঘনের যে পদে পদে ঘটনা ঘটছে তার থেকে মানুষকে যেন মুক্তি দেওয়া যেতে পারে, দেশের মানুষের শান্তি আসবে, নিরাপদে তারা চলতে পারবে, সেই ব্যবস্থাটাই করতে হবে। এবং এটা এই সরকারকে দিয়ে হবে না, কারণ যে ক্ষমতায় যে বলে যে দেশ চালানোর আমার কোনো অভিজ্ঞতাই নাই, তো তাকে দিয়ে দেশ কিভাবে চলবে? যে মানুষ হত্যা করলে আর মানবাধিকার লঙ্ঘন করলে তাদের শাস্তি দেয় না, বিচার করে না, সে মানুষের কি কল্যাণ করবে, মানুষের কি মঙ্গল করবে? সব ভুয়া মিথ্যা কথা বলে বেড়াবে আর অপরাধীদের নিয়ে দেশটাকে ধ্বংস করবে। কাজে আমি সকলকেই বলবো যে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং এই রাহুর হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে, এই জঙ্গি ইউনূসের হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে। বাংলাদেশের জঙ্গিবাদ চলবে না, এইভাবে মানুষ হত্যা, পিটিয়ে হত্যা, এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও দোয়া করি যে যারা এইসব ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদের জন্য বিচার হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি সবাইকে আসলে আজকে দিনটা সকলের সাথে, যাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি, আমার সত্যি খুবই কষ্ট লাগছে। স্বজন হারাবার বেদনা যে কি কষ্টের, তা বোধহয় আমার থেকে আর কেউ বুঝতে পারবে না। যারা আপনার আপনজন হারায় তাদেরকে বুঝি। আজকে আমি এখানে কথা বলার সুযোগ পাচ্ছি, যারা সেই মব জাস্টিসের নামে বা আন্দোলনের নামে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে এবং বীভৎসভাবে হত্যা করেছে। শুধু পুলিশ না, সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করেছে। প্রায় 450 থানায় আগুন দিয়েছে, যেখানে পুলিশের ভিতরে রেখে আগুন দিয়ে দিয়েছে। এমনকি থানা লুট করেছে। কোনো কোনো থানায় এমনও ঘটনা ঘটিয়েছে যে তাদেরকে মানে পিটিয়ে হত্যা করেছে। এমনকি একটা পুলিশ মহিলা, নারী পুলিশ কনস্টেবল, যারা যে তার মাপ চেয়েছিল যে আমার পেটে বাচ্চা আছে, আমাকে মারবেন না, কিন্তু এই ঘাতকরা থামেনি, তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। কি বীভৎস ঘটনা, এটা ভাবতে অবাক লাগে। যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের জীবনে নিরাপত্তা দিতে, তাদেরকে এইভাবে হত্যা করার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা অবশ্য ইতিমধ্যেই
আপনারা শুনেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখল করবার জন্য ইউনূস সেই এই পরিকল্পনা করেছে, যেটা সে নিজেই স্বীকার করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ ৭ জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল, সেই ৭ জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত তো পুলিশ ছাত্রদের উপর কোনো আক্রমণ করে নাই, গরম পানি মারে নাই, সাউন্ড গ্রেনেড মারে নাই, বা তাদের উপর কোনো রকম জুলুম করেনি, বরং পুলিশ তাদেরকে সর্বতভাবে সহায়তা করেছে। এমনকি যখন এই ছাত্ররা বঙ্গভবনে যেতে চেয়েছে, পুলিশ তাদেরকে সাথে গেছে এবং তাদের নিরাপত্তা দিয়েছে। অথচ সেই পুলিশকেই তারা প্রথম আঘাত করা শুরু করলো, এবং সে কথাটা আজকে ওদের মুখ থেকেই চলে এসেছে। সে মোহাম্মদ ইউনূসের যে পালিত সন্ত্রাসী সমন্বয়ক হাসিব, সে কিন্তু একটা টেলিভিশনের ইন্টারভিউতে বলেছে, আমি কোট করছি, যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব সার্থক হতো না, আনকোট। তার মানে এই পুলিশ যে তারা হত্যা করেছে, এটা কিন্তু পরিকল্পিতভাবেই হত্যা করেছে। এবং মেট্রো রেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে আগুন দেওয়া এবং লাশ ফেলা, এবং তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে, সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায়, দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই, সেনাবাহিনী গুলি করে নাই, র্যাব গুলি করে নাই, বিজিবি গুলি করে নাই। সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে, বুলেট ব্যবহার করেছে, যে বুলেট সেটা ইউনূসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাখাওয়াত সাহেব, তিনি নিজেই একজন সেনাবাহিনীর লোক, কাজী অফিসার, তিনি জানেন, এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা 7.62 বুলেট, এই বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না, কাজে সেই গুলিতেই তারা মারা গেছে। এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল, সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে, হঠাৎ একটা গুলি লেগে মারা গেল, সেটা কিভাবে হয়? আর আবু সাইদের ব্যাপারটা যদি আমরা বলি, তা বলছে পুলিশ গুলি করেছে। হ্যাঁ, পুলিশকে যখন আক্রমণ করেছে, পুলিশের পক্ষ থেকে কখন কোন পদক্ষেপ নেওয়া হবে সেই নির্দেশিকা পুলিশের কার্যক্রমের মধ্যে দেওয়া থাকে, তাদের কার্যপ্রণালীতেই থাকে, সেটা আইনেও দেওয়া আছে যে কখন কোন অবস্থায় তারা কোন অ্যাকশনে যাবে। তারপরে আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, তখন আমি বলবো অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু এই ধৈর্যের পরিচয় দিতে যেই তাদের উপরে আরো বেশি আঘাত। তো তাদেরকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। এমনকি গণভবনে ডিউটি করতো, আমার ডিউটিতে যে পাইলট পুলিশ ছিল, বাড়িতে বাড়ি, তাকে সেখানে মেরে ব্রিজের কাছে ফেলে রেখেছিল। যখন এখানে ডিউটিতে আসে না, খোঁজ নিয়ে দেখা গেল যে তাকে ওখানে হত্যা করা হয়েছে। এইভাবে তারা পরিকল্পিতভাবেই মেরেছে, এবং সে কথাটা তারা নিজেরা স্বীকার করেছে। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়, যে তারা আন্দোলন করবে, তাদের কোনো কিছু নেই, তারা এভাবে মানুষ খুন করবে, এটা কোন ধরনের কথা? একদিকে আগুন দিয়ে জ্বালানো, আর একদিকে লাশ ফেলা। আবার এই পুলিশ হত্যায় বিএনপির এক নেতা সিরাজগঞ্জের, সে বলেছে যে পুলিশকে মেরে নাকি কোমর ভেঙে দিয়েছে, যার জন্য আর পুলিশ কোনো কিছু করতে পারেনি। সে সাথে আর একটি দল, কোন এক ইসলামিক আন্দোলনের নেতা, সেও আবার বলেছে, দাবি করছে যে তারাই পুলিশ মেরেছে। তার মানে কি, যারা মানুষের জীবনে নিরাপত্তা দেবে তারাই হয়ে গেল এদের শিকার, তারাই হলো এদের বাড়ির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সব থেকে দুর্ভাগ্য যে ইউনূস যে ক্ষমতা নিল, 15 তারিখের থেকে তারা যে ধ্বংসযজ্ঞ শুরু করে দিল এই ছাত্ররা, সমন্বয়করা, এবং বিভিন্ন জায়গায় তারা জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাস, থানা আগুন দেওয়া, লুটপাট, বাড়ি ঘরে আগুন দেওয়া,
ব্যাপকভাবে যখন শুরু করে দিল, পুলিশের উপর যখন আক্রমণ শুরু করে দিল, এরপর থেকে তো এই ঘটনা চলতেই থাকলো। আর কি দুর্ভাগ্যের বিষয়, যে পুলিশগুলিকে হত্যা করলো, আমাদের অগণিত আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে, 14 দলের নেতা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, সব শ্রেণী পেশার মানুষের উপরেই তারা হামলা করেছে এবং হত্যা করেছে। সেখানে এতে কোনো বিচার হবে না। যাদেরকে হত্যা করেছে তাদের পরিবার বিচার চাইতে পারবে না। এদের দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি কেন দেওয়া হলো? যদি কেউ অন্যায় করে তার তো বিচার হতে হবে, তদন্ত হতে হবে। যখন 6 জন মারা গেল, আমি তখন বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিলাম এবং সেই তদন্ত কমিটি কিন্তু কাজও শুরু করলো। কিন্তু ইউনূস ক্ষমতা আসার পরে সে তদন্ত কমিটির কাজ বন্ধ করে দিল। কিন্তু সে ক্ষমতায় এসে কি বললো? এই 8ই আগস্ট ইউনূস বক্তব্য দিয়েছে যে আমি কোট করছি, সে বলেছে আমি সকলকে শান্ত থাকতে বলেছি, ভায়োলেন্স আমাদের এনিমি, ছাত্রদের, রাজনীতিবিদদের সবাইকে শান্ত থাকতে বলেছি, আনকোট। তার মানে উনি সবাইকে শান্ত থাকতে বলেন, আর এদিকে তারা খুন খারাপি অব্যাহত রেখে যায়। 14 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ড ঘটেছে। সে একবার বলল যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হবে, সে কথা কিন্তু বলে নাই। উনি খুব ভালো মানুষ সেজে সকলকে বেশ সবক দিলেন, শান্ত থাকতে বলেছি। উনি শান্ত থাকতে বলেন আর তার এই সন্ত্রাসী গ্রুপ হত্যাকাণ্ড চালিয়ে যায়। 15ই জুলাই থেকে যারা এই সমস্ত ঘটনা ঘটালো তাদের যে বিচার করা হবে সে কথা কিন্তু সে একবারও বলে নাই। অথচ আবার 8ই অক্টোবর 2024-এ সে কি বললো যে হত্যা ও মব জাস্টিস থামাতে পারা যাবে না। কেন থামাতে পারবেন না? যখন ক্ষমতা নিয়েছেন তখন অবশ্যই এই ধরনের অবিচার, অন্যায় বা কেউ যদি আইন হাতে তুলে নেয় তাদের থামানোর দায়িত্ব তো আপনার। অবশ্য উনি আবার এটাও বলছিলেন যে উনি রাষ্ট্র চালাতে ব্যর্থ, উনি তার কোনো অভিজ্ঞতা নাই, তিনি রাষ্ট্র চালাতে পারেন না। সে কথাটা তিনি অনেক আগেই বলেছিলেন। আমার কথা হচ্ছে যে যারা এক একটা কথা বলবে, নিজের ব্যর্থতা নিজেই স্বীকার করেছে যে তার দেশ চালাবার যোগ্যতা নাই, তাহলে সে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য মানুষ খুন করছে কেন? একটার পর একটা প্রতিষ্ঠান ধ্বংস করছে কেন? আগুন দিচ্ছে কেন? এই ছেলেদের ব্যবহার করে তাদেরকে দিয়ে এই ধরনের অপরাধিক কাজ করাচ্ছে কিসের জন্য? আইন এদের হাতে তুলে নিতে চাচ্ছে কেন? এখানে চিফ জাস্টিসের বাড়ি, উচ্চ আদালত থেকে শুরু করে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এমন কোনো জায়গা নেই এরা সেখানে এই সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটেছে আর তাদেরকে পদত্যাগে বাধ্য করেছে। এটা কি করে হয় যে একটা বিচার বিভাগের উপরে ছাত্র নামধারীরা যে হামলা করবে আর প্রধান বিচারপতি সহ বিচারপতিদের পদত্যাগ করতে বাধ্য করে নতুনভাবে করবে? এটা কি ধরনের কাজ? একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, এই তিনটার সমন্বয়ে রাষ্ট্র পরিচালিত হয়। কিন্তু আমরা দেখলাম ইউনূস সাহেব কি বলছেন, উনি তো দেশ চালাতে ব্যর্থ, সেটা নিজেই বলেছেন, তার যোগ্যতা নাই। আর তার এই অযোগ্যতার ফলাফলটা কি? উচ্চ আদালতে হামলা, সংসদ ভবনে হামলা, এক্সিকিউটিভ অর্থাৎ আমাদের সচিবালয়ে আগুন, আর গণভবন তো আগুন, লুটপাট, এটা তো পরিকল্পিতভাবে। সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে বঙ্গবন্ধু ভবন, যেটা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, আমরা 2 বোন, বাবা, মা, ভাই সবই তো আমরা হারিয়েছি। ওই বাড়িতেই সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই রক্তের দাগ এখনো ছিল ওই বাড়িতে, সেই বুলেটের ক্ষত চিহ্ন ওই বাড়িটাই বহন করে যাচ্ছিল। আবার সেই 71 সালে এই বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আর ঘোষণা দিয়েছেন বলেই তো আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা 2 বোন তো
75 এই হত্যাকাণ্ডের পর এই বাড়ি আমরা তো ভোগ দখল করিনি, আমরা জনতাকে দিয়ে দিয়েছিলাম। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে এই সম্পত্তি জনগণকে দান করেছিলাম। যদিও আমাদের দুই বোনের ঢাকা শহরে কোনো নিজস্ব বাড়ি ঘর থাকার জায়গা ছিল না, তারপরেও কিন্তু আমি এটা জনগণকে দিয়েছি আমরা দুইজন। এই জন্য যে আমার বাবা হচ্ছে এদেশের মানুষের জন্যই সারাজীবন রাজনীতি করে গেছেন, আর এই বাড়িতে তো সব পরিবারকে হত্যা করা হয়েছে, কাজে এটা মানুষের জন্যই থাকবে। সেই বাড়িটাও পুড়িয়ে দিল, এটাও তার ওই পরিকল্পিত ভাবেই করা, তার সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ। আজকে পুলিশের উপর যে জুলুম অত্যাচার বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার, এটা আসলে কোনো মানুষ সহ্য করতে পারে না। যারা আপনজনকে হারিয়েছে তারা বোঝে এই কষ্টটা কি। আজকে আমার প্রশ্ন, যিনি ক্ষমতা দখল করলেন তার কাছে, যে সেই 6 মাস পর্যন্ত ক্ষমতায়, অথচ এখনো মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারছে না। জি, মাননীয় নেত্রীর ওইখানে থেকে সমস্যাটা হয়েছিল। উনি জি টেক টিম, তিনি আবার যুক্ত হচ্ছেন। জি জি শোনা যাচ্ছে। জি জি হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। জি মাননীয় নেত্রী, আপনাকে দেখতে পাচ্ছি আবার স্ক্রিনে। আপনি হ্যাঁ শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। জি 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 শোনা যাচ্ছে। আমি তো আপনার বক্তব্যের অপেক্ষায়। জি হ্যাঁ, তোমাদের আওয়াজ পাচ্ছি না। জি তোমাদের আওয়াজ পাচ্ছি না আমি। জি, আমাদের কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যালো আপা। না, আমি তোমাদের কোনো সব কথাই শুনতে পাচ্ছি না। আমরা দেখতেছি, আপনি বলুন, কন্টিনিউ করুন। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? আমি যে কথা, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি শেষ করি, মানে ঝামেলা করে। তা আমার এটাই কথা যে আজকে 6 মাসের উপরে হয়ে গেল ক্ষমতা দখল করে, এখন যদি সে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারে, এই মব জাস্টিস বন্ধ করতে না পারে, উল্টা আরো মানুষকে হয়রানি, অত্যাচার, নির্যাতন, এই তারপরে আবার এখন শুরু হচ্ছে কি অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল? কাকে খুঁজছে সে? যারা পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, মাকে গ্রেপ্তার করে, ছোট 10 বছরের বাচ্চার সামনে এবং 3-4 বছরের বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে, এমনকি পুলিশ ডিউটি করতে পারে না, তাদের
চেকিং করে তারা, এই ক্ষমতাটা একটা জি মাননীয় নেত্রী, আপনাকে আবার আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শোনা যায়? জি শোনা যায়, শোনা যায়, বলুন। আচ্ছা আচ্ছা, পুরো দেশ চালাতে ব্যর্থ, ব্যর্থতার বোঝাটা টানবে আজকে দেশটাকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করছে। মানুষের আইন শৃঙ্খলার পরিস্থিতি সব থেকে খারাপ, মানুষ জীবনে কোনো নিরাপত্তা নাই। আমরা যে বাজেট দিয়ে এসছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে সবকিছু বন্ধ, এমনকি আশ্রম প্রকল্পের ঘরগুলি ভেঙে দিচ্ছে। এই অবস্থা, চরম অরাজকতা দেশে চলছে, মানুষের কোনো নিরাপত্তা নাই। আর জি আপা, আপনাকে শোনা যাচ্ছে। আমরা এই ইন্টারনেটে মনে হয় ওই দিক থেকে একটু ডিস্টার্ব করতেছে, আপনারা আমাদের সাথেই থাকুন। বারবার জি বলুন, জি বলুন, শোনা যাচ্ছে নেত্রী। আপনাকে শুনতে পাচ্ছি আমরা। জি জি, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? সুপ্রিয় দর্শক, আমার মনে হয় ওইদিকে ওনার ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে। আমাদের প্রিয় নেত্রী আবার আমাদের সাথে যুক্ত হবেন। আমরা, প্রিয় দর্শক, আপনারা জানেন জাতিসংঘের মানবাধিকার কমিশন সম্প্রতি একটি প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনে জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে যে অন্তর্বর্তী সরকারের সময়েও দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। 5 আগস্ট পরবর্তী সহিংসতা ও জবাবদেহি চায় জাতিসংঘ। জাতিসংঘের সত্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের শুরু থেকে পরবর্তী সময়ে সহিংস মব, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সহ বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে হত্যা সহ গুরুতর প্রতিশোধমূলক কর্মকাণ্ড চালিয়েছে। এ সময় হিন্দু, আহমদিয়া, মুসলিম ও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরাও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। তাদের বাড়িঘরে হামলা করা হয়েছে এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে। মাজার, মন্দির সহ ধর্মীয় স্থাপনায় হামলা করা হয়েছে। জাতিসংঘের তদন্ত দল তাদের প্রতিবেদনে বলেছে, আগস্টের শুরু থেকে প্রতিশোধমূলক সহিংসতা এবং নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপর নির্যাতন, নিপীড়নকারীদের অনেককে দৃশ্যত দায় মুক্তি পাচ্ছে। গত বছরের 14 অক্টোবর সরকার ঘোষণা দেয়, শিক্ষার্থী ও জনতা যাদের কারণে গণ অভ্যুত্থান সফল হয়েছে তারা কোনো বিচার, গ্রেপ্তার ও হয়রানির সম্মুখীন হবেন না। আমরা এখন এই শহীদ পুলিশ পরিবারের সদস্যদের কথা শুনব, কেমন কাটছে তাদের দিন, দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন দিলেন, কেমন আছেন তাদের পরিবারের সদস্যরা। আমরা ওনাদের কাছে যাওয়ার আগে আবারও আমরা একটু দেখছি যে আমাদের প্রিয় নেত্রী
আমাদের সাথে যুক্ত হচ্ছেন কিনা একটু দেখে নিচ্ছে। আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী এখন আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন। আমি প্রিয় নেত্রী, নজরুল, তুই প্লিজ, আমি যাদের সঙ্গে কথা বলতে চাইছি তাদেরকে দাও, আমি সেটা বেশি ইম্পর্টেন্ট, বক্তব্য পরে দিতে পারবো। আমি ওনাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, নাও। আমরা শহীদ পুলিশ পরিবারের সদস্যদের কথা শুনবো, কেমন কাটছে তাদের দিন, দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন দিলেন, কেমন আছেন তাদের পরিবারের সদস্যরা। শুরুতেই বলবেন মোহাম্মদ ইউনূস কথা বলবো। মেট্রিকুলার্স ডিজাইনের মাধ্যমে তার দূষরদের দিয়ে গত বছর 19 জুলাই যাকে পিটিয়ে হাত পায়ের রক কেটে নির্মমভাবে খুন করে, তারপর যাত্রাবাড়ি থানাস্থ ঢাকা চিটাগাং হাইওয়ের রায়েরবাগ ফ্লাইওভারে ঝুলিয়ে ঝুলন্ত লাশের নিচে আগুন ধরিয়ে দিয়ে লাশটিকে পোড়াচ্ছিল সেই শহীদ নায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিনের সহধর্মিণী জেসমিন সুলতানা। জেসমিন সুলতানা, আপনি বলুন। আপনি বলেন, কিছু বলবেন, আমি শুনছি। জেসমিন সুলতানা, আপনি নিজেকে আনমিউট করুন। জেসমিন সুলতানা, আপনি মিউট আছেন, নিজেকে আনমিউট করুন। ওই পাশে দেখেন একটা রেড বটম আছে। হ্যাঁ জি আপা, এবার বলুন জেসমিন সুলতানা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি আছি, আপনি কেমন আছেন জিজ্ঞেস করে তো কষ্ট দেব না, আমি জানি খুব কষ্টই আছেন। কেমন থাকবো, আমাদের তো সব শেষ। যে ভাবে মারলো আর যা করলো, এটা মানে ভাষা বর্ণনা করা যায় না। আমি খালি একটুকু বলতে পারি, আমরা দুই বোনও তো বাপ মা সব হারাইছি, কাজে আপনাদের কষ্টটা আমরা বুঝি। আপনি কিছু বলেন, আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, কোথায় তারা? এখানে আপনার সাথে আছে? আমাদের সাথে। হ্যাঁ, এখানে আছে। আসো আসো, তোমরা আসো। আচ্ছা, তোমরা আসো। বাবা কই? কাছে আসো, আমি দেখি। সারা আসো। যে এখন তো জি, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতেছি আপনাদেরকে। ও ছোট্ট মেয়ে। হ্যাঁ, মেয়েটা ছোট, সবার ছোট হয়েছে। মেয়েটা তো বাবার জন্য অনেক কাঁদে। কাদের মেয়ে ছিল, যাওয়ার সময় খাওয়াই গেছে, বাড়িতে ফিরে আসতে পারে যেভাবে মারছে, ওটাতে আমরা সর্বভরসা পেয়েছি। এরকম তো পরিস্থিতি যায় না, কালো হইয়া কিরকম হয়েছে মনে হয় যে চিনে গেল না, কিছু চিনতেই পারলাম না। মানুষের ভাবে জীবন হত্যা করে না। এখন তো আমাদের কেউ নেই, আমাদের কেউ জিজ্ঞাসা করতে আসলো না, একদিনে বললো না যে কিভাবে মারছে, কি করছে। এরা কেউ কোনোদিন আসে না, খোঁজ খবর নিতেও আসে না। আমি 3টা বাচ্চা নিয়ে চলতেছি। আপনি দেখেন আমার ছেলে মেয়েদেরকে। আমি জানি না আমি কি ভাষা সান্ত্বনা দেবো, তবে এটুকু কইতে পারি যে আমি আছি। আমি অবশ্যই এর বিচার ইনশাআল্লাহ একদিন করবই করবো। ওরা যতই দায় মুক্তি দিক, এই হত্যার দায় মুক্তি হয় না, হত্যার বিচার হয়। আমার বাবা মা ভাই 3 ভাই, তার সবাইকে যখন হত্যা করেছিল তাদেরকেও দায় মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু আমি আল্লাহর রহমতে এসে তাদের বিচার করেছি। ইনশাল্লাহ এই পুলিশ হত্যার বিচারও আমরা করবো একদিন, খালি দোয়া করে।
আমি বিচার করবো। আর আমি সবসময় দোয়া করি বাচ্চাদের দেখাশোনা করেন, যা দেখে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের পাশে দাঁড়াবো। আমাদের তো সব নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, যে কেউ যে দাঁড়াবে দেখা করবে কেউ তো নাই। আমাদের তো প্রায় 400-500 নেতা হত্যা করেছে, প্রায় 3-4 হাজার এখন তাদেরকে গুম করে ফেলছে, জানিও না তাদেরকে গ্রেপ্তার করছে শুনছি, কিন্তু কোনো হদিস আত্মীয় স্বজন পাচ্ছে না। এরকম অরাজকতা, এত অন্যায়, এত অবিচার আল্লাহ সইবে না। এইটাই। তোমরা বাচ্চারা মার পাশে থাকো, মাকে সবসময় দেখে রাখবে, ঠিক আছে?